এই ছোট্ট বাচ্চাটাকে সবাই আইনস্টাইনের থেকে অনেক বেশি জিনিয়াস মনে করে। দেশের টিভি মিডিয়া থেকে শুরু করে সব বড় বড় রাজনীতিবিদেরাও এই ছোট্ট ছেলেটাকে অনেক সম্মান করে চলে। স্কুলের টিচাররা পর্যন্ত এই ছেলেটাকে রীতিমতো ভয় পায়। কিন্তু 1 বছর আগেও এই ছেলেটা ছিল তার এলাকার সবচেয়ে বোকা আর বুদ্ধিহীন একটা ছেলে। এই 1 বছরে কি এমন হয়ে গেল, এত বোকা একটা বাচ্চা কিভাবে এত জিনিয়াস হয়ে গেল? এমন একটা গল্প নিয়েই 2020 সালে রিলিজ করা হয় বলিউড সিনেমা সিরিয়াস ম্যান। এই বছরে আমার দেখা সব থেকে আন্ডাররেটেড সিনেমা হলো এই সিনেমাটা। এই সিনেমার গল্পে আমাদের সমাজের সমস্যাগুলিকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যেটা আর কোনো বলিউড সিনেমাতে কখনো হয় না। সব মিলিয়ে এই সিনেমাটা একটা মাস্টারপিস, যেটা কখনোই আপনাকে হতাশ করবে না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক। এই হচ্ছে আয়ান, পুরো নাম আয়ান মানি। সে ইন্ডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের সবচেয়ে বড় বিজ্ঞানী ডক্টর অরবিন্দ আচার্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ডক্টর অরবিন্দ আচার্য গত 10 বছর ধরে এলিয়েন নিয়ে গবেষণা করছে। যেহেতু আয়ান সবসময় বিজ্ঞানীদের সাথে ওঠা বসা করে, সেজন্য সে শুনে শুনে অনেক কিছু শিখে ফেলেছে। সে প্রায় প্রতিদিনই নতুন কিছু না কিছু বৈজ্ঞানিক বিষয় শিখতে পারে। সেই সাথে ইংরেজি শুনে শুনে সে এখন অনেক ভালো ইংরেজিও বলতে পারে। আয়ান তার বউ ওঝার সাথে খুব সাদামাটা একটা ভাড়া বাসায় থাকে। তার টাকা পয়সা খুব একটা নেই, এক কথায় গরিবই বলতে পারেন। কিন্তু সে তার এই ইংরেজি বলার দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক জায়গায় বেশ বড়লোক ভাব নিয়ে চলে। অনেক জায়গায় তো মানুষকে রীতিমতো বোকা বানিয়ে দেয়। এভাবেই একদিন সে তার বউ ওঝাকে নিয়ে একটা বড় 5 স্টার হোটেলে যায়। হোটেলের সামনে গিয়ে সে ফোন খানে নিয়ে এমন পটর পটর ইংলিশ বলা শুরু করে যে হোটেলের সিকিউরিটির লোকজন মনে করে সে না জানি কত বড় মাপের লোক। কিছুটা এরকম, A hot air balloon will go to the upper stratosphere to look for aliens, microscopic aliens. You moron, stupid, they come down all the time on Earth. এসব শুনে সিকিউরিটি গার্ডের লোকেরা তাকে বিশাল কিছু মনে করে হোটেলে ঢুকিয়ে দেয়। হোটেলে ঢুকে সে হোটেলের সুইমিং পুলের সামনে গিয়ে বড়লোকদের মতো ভাব নিয়ে ওজাকে নিয়ে বসে গল্প করতে থাকে। সেই সাথে হোটেলের সার্ভিসও ফ্রি নিতে থাকে। তখনই হোটেলের একজন তাদেরকে দেখে সন্দেহ করে, তাদেরকে এসে জিজ্ঞাসা করে, স্যার আপনারা কি এই হোটেলেই আছেন? তখন আয়ান ইংরেজিতে বলে, আমি রুম নাম্বার 602-এ আছি। এটা শুনে সেই লোকটা সেখান থেকে চলে যায়। আয়ানের একটা বিশ্বাস ছিল, সে মনে করত একটা মানুষের জীবনকে ঠিকমতো উপভোগ করার জন্য 4টা জেনারেশনের দরকার পড়ে। প্রথম জেনারেশন থাকে অশিক্ষিত এবং গরিব, তার ছেলেমেয়েরা মোটামুটি পড়াশোনা করে, তারা হয় সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশনের এরা মধ্যবিত্ত জীবন কাটায়। আর তার ছেলেমেয়েরা হয় তৃতীয় জেনারেশন, তারা মোটামুটি অনেক ভালো পড়াশোনা করে আর কিছুটা উচ্চবিত্ত জীবন কাটায়। আর তার ছেলেমেয়েদের আসলে কিছুই করতে হয় না, তারা খুব বিলাসবহুল জীবন কাটাতে পারে। সে পুলের পাশে বসে ওজাকে এসবই বোঝাচ্ছিল। তখনই আবার আগের সেই লোকটা এসে জিজ্ঞাসা করে, স্যার আমরা 206-এ চেক করেছি, সেখানে অন্য আরেকজন থাকে। তখন আয়ান বলে, আমি তো 702-এর কথা বলেছি। এটা শুনে লোকটা কনফিউজ হয়ে যায়। তার সাথে এসব নিয়ে কথা বলতে বলতেই ওজার লেবার পেইন শুরু হয়ে যায়, মানে এখনই তার বাচ্চা ডেলিভারি হবে। আয়ান বুঝতে পারে হাসপাতালে নেওয়ার সময় নেই, তাই সে সেখানকার লোকেদের সাহায্য নিয়ে দ্রুত বাচ্চা ডেলিভারির ব্যবস্থা করে ফেলে। সাথে সাথে হোটেল থেকে ডাক্তারও ব্যবস্থা করা হয়। কিছুক্ষণের মাঝেই আয়ানের ছেলের জন্ম হয়। আয়ানের বিশ্বাস ছিল তার ছেলে হচ্ছে 3rd জেনারেশন, তাকে একটু ভালো মতো পড়াশোনা করাতে পারলে তার ছেলে একটা উচ্চবিত্ত জীবন পাবে। সে তার ছেলেকে অনেক পড়াশোনা করাবে। তাই ছেলে হওয়ার পরদিনই সে অফিসের বস অরবিন্দ আচার্যের কাছে ডিকশনারি খুঁজে খুঁজে কঠিন ইংরেজি শব্দ খুঁজে সেগুলি ব্যবহার করে 2 মাসের প্যাটার্নিটি লিভ অর্থাৎ পিতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করে। ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন। ছোট্ট ঘরে সবার আগে সে ছেলের পড়াশোনার জন্য পড়ার টেবিল গুছিয়ে ফেলে। বুঝতেই পারছেন বাচ্চার জন্ম হয়েছে মাত্র 1 মাসও হয়নি, এর মাঝেই সে তার ছেলের জন্য পড়াশোনার টেবিল পর্যন্ত গুছিয়ে ফেলছে। তার মানে সে কতটা সিরিয়াস। এদিকে ডক্টর অরবিন্দ আচার্যের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে ইনস্টিটিউটে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে। আসলে ডক্টর আচার্যের গবেষণার সকল খরচ সরকার নিজেই বহন করে। পুরো ইনস্টিটিউটটাই একটা সরকারি ইনস্টিটিউট। এই কারণে ডক্টর অরবিন্দকে সবসময় সরকারকে তেল দিয়ে চলতে হয়, কারণ সরকার বিমুখ হয়ে গেলেই তার গবেষণা কাজ সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে। আমাদের উপমহাদেশের বেশিরভাগ মন্ত্রীরাই কেন জানি অশিক্ষিত অথবা স্বল্প শিক্ষিত হয়। আজও ব্যাপারটা কেন ঠিক হয়নি এই ব্যাপারটা আমার মাথায় ধরে না। যাই হোক, এখানেও এই মন্ত্রী এলিয়েন গবেষণা নিয়ে কিছুই জানে না। সে এক কথায় কিছুই বোঝে না। সে আসে, মাথা ঝাঁকায় আর রাজপথে লড়াকু সৈনিকটায় ভাষণ দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। আয়ান তার ছেলের নাম রেখেছে আদি। আয়ান আশা করেছিল তার ছেলে হয়তো অনেক জিনিয়াস আর বুদ্ধিমান হবে, কিন্তু বাস্তবে হয় তার পুরো উল্টো। তার ছেলে আর 10টা বাচ্চার থেকেও অনেক বোকা আর গাধা হয়ে যায়। সেই সাথে তার কানেও সমস্যা থাকে।
কানে শোনার জন্য তার আলাদা মেশিনের দরকার পড়ে। তবুও আয়ান হাল ছাড়ে না। সে আদিকে শহরের সবচেয়ে ভালো স্কুল, যেটা ছিল মূলত খ্রিস্টান মিশনারিদের স্কুল, সেটাতেই তাকে ভর্তি করাতে নিয়ে যায়। কিন্তু ভর্তির সময় যখন তাকে প্রশ্ন করা হয় সে কিছুই বলতে পারে না। এমনকি এবিসিডি বলতে বলা হলেও সেগুলিও সে ঠিকমতো বলতে পারে না। ফলাফলে স্কুলের প্রিন্সিপাল সিস্টার তাকে হেসে হেসেই ভদ্রভাবে ভর্তি অফিসে যোগাযোগ করতে বলে দেয়। ভর্তির সময় কাগজপত্র দেখে একজন স্টাফ আয়ান মানিয়ার নাম দেখে কথায় কথায় তাকে জাতপাত নিয়ে কথা শোনায়। আসলে মানি জাতকে নিচু জাত হিসেবে দেখা হতো, কারণ এই জাতের লোকেরা মানুষের টয়লেট পরিষ্কার করত। সোজা বাংলায় আমরা যাকে মেথর বলে ডাকি। আপনি মানেন আর নাই মানেন, এই উঁচু জাত আর নিচু জাতের বিভেদ আমাদের সমাজে সবসময় ছিল, এমনকি এখনও এটা আছে। আয়ান এসব কথা শুনে সেই স্টাফকে উল্টো আরও 10টা কথা শুনিয়ে দেয়। সে বলে, আমার বাপদাদা কুত্তার মতো পরিশ্রম করে মানুষের ময়লা আবর্জনা পরিষ্কার করত, কাজ তো তারা সঠিকই করতো, কিন্তু আপনাদের মতো কিছু মানুষ সেটাকে গালি বানিয়ে দিলেন। তারপর সে জানায় আদিকে ভর্তির জন্য সে ডাক্তার অরবিন্দের রিকমেন্ডেশন নিয়ে এসেছে। এটা শুনে সে আয়ানকে বাইরে বসতে বলে আর নিজে অরবিন্দকে ফোন করে কনফার্ম হওয়ার জন্য। আসলে এই স্কুলের সাথে ডাক্তার অরবিন্দের খুব ভালো একটা সম্পর্ক আছে। তার নামে এই স্কুলে একটা ল্যাবরেটরি পর্যন্ত আছে। বুঝতেই পারছেন তার কতটা ভালো সম্পর্ক। ফোন পাওয়ার পর অরবিন্দ জানিয়ে দেয় ওটা এমনি তার পিছু ছাড়ানোর জন্য সে বলে দিয়েছে। ভর্তি যেন মেধার ভিত্তিতেই হয়, কোনো সুপারিশের ভিত্তিতে না। এটা জানার পর আয়ান অনেক কষ্ট পায়। সে তার বউ বাচ্চা নিয়ে বাড়ি চলে যায়। তার বেশ কিছুদিন পরে ডাক্তার অরবিন্দের একটা প্রেস কনফারেন্স হচ্ছিল। সেখানে একজন সাংবাদিক তাকে এলিয়েন নিয়ে কিছু প্রশ্ন করে। অরবিন্দ তাকে এমন একটা উত্তর দেয় যে সেই সাংবাদিক কিছুই বুঝতে পারে না। তখন সে বলে, সরি স্যার, আমি কিছু বুঝতে পারিনি। তখন অরবিন্দ বলে, তুমি যদি বুঝতে পারতে তাহলে তুমিই ডাক্তার অরবিন্দ হয়ে যেতে। কথাটা আয়ানের অনেক মাথায় ধরে। অনুষ্ঠান শেষে সে একা একা বসে ভাবতে থাকে। সে অনেক চিন্তা করে। কি চিন্তা করে সেটা সামনে আস্তে আস্তে জানতে পারবেন। এরপর 6 বছর কেটে যায়। এখন আদি সেই স্কুলেই পড়ে যে স্কুল থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। একদিন আদি ক্লাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে সূর্যের আলো নিচ্ছিল। ক্লাসে তার তেমন মনোযোগ ছিল না। এটা দেখে ক্লাসের ম্যাডাম তাকে ধমক দিয়ে বাইরে কি দেখে জিজ্ঞাসা করে। তারপর সে বলে, ম্যাম, আমি চিন্তা করছিলাম আমাদের চামড়াতে যদি আমরা ক্লোরোফিল লাগিয়ে দিতে পারতাম তাহলে তো আমরা গাছের মতো সূর্যের আলো থেকে ফটোসিনথেসিস করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারতাম, পাশাপাশি নিজের অক্সিজেনও নিজেই তৈরি করতে পারতাম। আর এইগুলি সে হিন্দিতে না বলে একদম পটর পটর স্পষ্ট শুদ্ধ ইংরেজিতে বলে। এটা শুনে তো ক্লাসের ম্যাডাম একদম অবাক হয়ে যায়। তখন অঙ্ক ক্লাস চলছিল, তাই সে তাকে ধমক দিয়ে ব্ল্যাকবোর্ডে গিয়ে একটা অঙ্ক সলভ করতে বলে। সেটা খুব সাধারণ একটা যোগ বিয়োগের অঙ্ক ছিল, কিন্তু বোর্ডে গিয়ে সেটা সে সলভ না করে বোর্ডে একটা ক্যালকুলাসের অঙ্ক লিখে সেটা ম্যাডামকে সলভ করতে বলে। ক্যালকুলাস কি যারা জানেন না তাদের জন্য বলি, ক্যালকুলাস খুবই হাই লেভেলের একটা অঙ্ক। আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমেও ক্যালকুলাসের অঙ্ক শুরু হয় কলেজ লেভেল থেকে। আর সেখানে ক্লাস 4-এর একটা ছেলেকে ক্যালকুলাসের অঙ্ক লিখতে দেখে ম্যাডাম তো একদম থতমত খেয়ে যায়। এটা দেখে সে একদম বোকা হয়ে তাকিয়ে থাকে। তখন আদি তাকে বলে, ম্যাম, লজ্জা পাওয়ার কিছু নেই, আমিও এটা এখন সলভ করতে পারিনি। এটা শুনে ম্যাম কিছুটা অপমানিত বোধ করে আর তাকে বকাবকি শুরু করে। তার বিরুদ্ধে সে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করবে বলে সে ক্লাস থেকে চলে যায়। ম্যাডাম চলে যাওয়াতে ক্লাসের সবাই আনন্দে নাচানাচি করতে থাকে। পরদিন সত্যি সত্যি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করার কারণে আদির বাবা মা অর্থাৎ আয়ান আর ওঝাকে স্কুলের প্রিন্সিপাল সেই সিস্টারটা ডেকে পাঠায়। সব শুনে আয়ান বলে, আদির ব্যবহার আসলে খারাপ না, আদি তার বয়সের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স। আদির ব্রেইন আইনস্টাইনের মতো। তখন সিস্টার তাকে ভদ্র ভাষায় একটু তার মানি জাত নিয়ে অপমান করে দেয় আর তাকে জানায় সে যদি হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যায় তাহলে আদিকে একটা স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা করে দিতে পারবে। আর সেই সাথে তাকে সরাসরি ক্লাস 4 থেকে ক্লাস 9-এও প্রমোট করে দিতে পারবে। যেহেতু এটা ছিল খ্রিস্টান মিশনারিদের স্কুল, তার মানে খ্রিস্টানদের জন্য আলাদা কিছু পলিসি আছে, সেটা বুঝতেই পারছেন। এটা শুনে আয়ান তার ব্যাগ থেকে একটা পেপার কাটিং বের করে সেটা তাকে দেখিয়ে বলে, আদি যেদিন থেকে সুইজারল্যান্ডের ওমেগা কুইজ কম্পিটিশন জিতেছে সেদিন থেকে বিবেকানন্দ স্কুলের এরা আদিকে তাদের স্কুলে ভর্তি করার জন্য আমার পিছু লেগে আছে। আমি তাহলে আদিকে সেখানেই ভর্তি করিয়ে দেই। তাদের কাছে স্কলারশিপ দেবার জন্য আমাকে আবার খ্রিস্টান হতে হবে না। এই বলে সে ওঝাকে নিয়ে বাইরে বের হয়ে যায়। অবস্থা দেখে সিস্টার তার পিছু পিছু গিয়ে তাকে সরি বলতে থাকে আর বলে সে আদিকে এমনিতেই স্কলারশিপের ব্যবস্থা করে দেবে, এজন্য তাকে স্কুল ছাড়া করতে হবে না। কিছুদিন পর কিছু টিভি সাংবাদিক আসে আদির ইন্টারভিউ নিতে। আদিকে টিভিতে দেখানো হবে, কিন্তু আয়ান তখন তার অফিসে আটকে আছে। সেই দিনই অরবিন্দের একটা গবেষণার কাজ নিয়ে সে খুব ব্যস্ত ছিল, তাই আয়ানও বাড়িতে যেতে পারছিল না। এদিকে আদির বাড়িতে টিভি থেকে গাড়ি এসেছে দেখে পুরো এলাকায় একদম হইচই মেতে গিয়েছে। আয়ান বেশ টেনশনে আছে, কারণ তার ছেলের ইন্টারভিউ আর সে বাড়ি যেতে পারছে না। সে সাহস করে অরবিন্দের কাছে গিয়ে বলতেই যায় যে তার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কিন্তু কিছু বলার আগেই অরবিন্দ তাকে ঝাড়ি দিয়ে বের করে দেয়।
তারপর আয়ান অফিসের আরেকজন সায়েন্টিস্টকে ধরে, যে কিনা অরবিন্দের জুনিয়র পোস্টে কাজ করে। সেও অরবিন্দের মতোই এলিয়েন নিয়ে আরেকটা সেক্টরে গবেষণা করছে। আয়ান তাকে গিয়ে রিকোয়েস্ট করলে সে অরবিন্দকে বলে তাকে ছাড়িয়ে নেয়। আয়ান তাড়াতাড়ি করে বাসায় গিয়ে দেখে তার বউ আদিকে মেকআপ করাচ্ছে। এখনই তার ইন্টারভিউ শুরু হবে। আয়ান সাথে সাথে তার বউকে বকতে শুরু করে, ছেলে মানুষে তো মেকআপ দিচ্ছ কেন, এই বলে সে তাকে কোলে নিয়ে বাথরুমে চলে যায়। তারপর কিছু একটা বলে, আর কি বলে সেটা একটু পরেই জানতে পারবেন। যথারীতি ইন্টারভিউ শুরু হয়। সাংবাদিক তাকে বেশ সাধারণ প্রশ্ন করতে থাকে, যেমন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বিজ্ঞানের ব্যাপারে কেন এমন আগ্রহ। আদি সেগুলির জবাব খুব সুন্দর করে ইংরেজিতেই দিতে থাকে। কিন্তু একটু পর সাংবাদিক কিছু সাধারণ বিজ্ঞানের প্রশ্ন করলে আদি বলে, ইফ ইউ ডোন্ট হ্যাভ স্মার্ট থিংস টু আস্ক, ডোন্ট আস্ক এট অল। অর্থাৎ যদি স্মার্ট কোনো কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে একবারে প্রশ্নই করবেন না। এভাবেই সেদিনের মতো ইন্টারভিউটা শেষ হয়ে যায়। পুরো মহল্লাতে একদম হইচই হয়ে যায়। সবার কাছে আদি এখন সেলিব্রিটির মতো। আশেপাশের অনেক ছোট ছেলেমেয়েরা আসে আদির সাথে সেলফি তোলার জন্য। পরদিন সন্ধ্যাবেলা আয়ানকে দেখা যায় রেল স্টেশনের এক চাওয়ালার কাছ থেকে একটা কাগজের খাম নিচ্ছে আর তাকে কিছু টাকা দিচ্ছে। টাকাটা নিয়ে চাওয়ালা তাকে জিজ্ঞাসা করে, মানুষ টাকা দিয়ে ভার্সিটি মেডিকেলের প্রশ্ন লিক করে, আর তুই কিনা ক্লাস 4-5 প্রশ্ন লিক করিস, এগুলো দিয়ে কি করিস? আয়ান তাকে কিছু বলে না, সে তার মতো বাড়ি চলে যায়। কি বুঝতে পারছেন? বুঝতে না পারলেও সমস্যা নেই, সামনে বুঝতে পারবেন। আয়ান বাড়িতে এসেই দেখে ওঝা আমাদের মা বোনদের মতো জীবন মানে জি বাংলা আর মরণ মানে স্টার জলসা টাইপ সিরিয়াল দেখে কান্নাকাটি করতেছে। সে আদির কথা জিজ্ঞাসা করতেই সে জানায় আদিকে বাজারের দোকানদার নিয়ে গেছে কিছু হিসাব করানোর জন্য। এটা শুনেই সে টেনশনে পড়ে যায়। সে সাথে সাথে দৌড়াতে শুরু করে। সে গিয়ে দেখে দোকানদার তাকে কিছু কাগজ দেখিয়ে জিজ্ঞাসা করতেছে হিসাব করে বলে দিতে যে তার ট্যাক্স কোনোভাবে কমানো যায় কিনা। আদি জবাবে ইংরেজিতেই বলে, তুমি জানো শুক্র গ্রহের একদিন পৃথিবীর 1 বছরের চেয়েও বেশি। দোকানদার বলে, আরে বাবা এসবকে জানতে চাইছে, তুই আমাকে হিসাব করে বল আমার ট্যাক্স কোনোভাবে কমানো যায় কিনা। এবার আদি বলে, শুক্র গ্রহের বায়ুচাপ পৃথিবীর চেয়ে 8 গুণ বেশি হয়। এসবগুলি আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দেখছিল। দোকানদার বলে, আরে কিসব হাবিজাবি বলিস, আমি কি এসব জানতে চাইছি নাকি? আমি প্রশ্ন করছি আমার ট্যাক্স নিয়ে, আর তুই শুক্র গ্রহের কাহিনী শুরু করে দিছিস। তখনই আয়ান এসে বলে, আমার ছেলে ফ্রি কাজ করে না, পরামর্শ দেওয়ার জন্য চার্জ আছে, চার্জ নিয়ে বাড়িতে চলে আসিস তাহলেই করে দেবে। এই বলে তাকে নিয়ে এসে চলে যায়। যেতে যেতে আয়ান বলে, বাহ তুই তো খুব ভালো সামাল দিয়েছিস, কখনো চুপ থাকবি না। জিনিয়াস মানুষেরা কখনো চুপ থাকে না, তাদের কাছে সব প্রশ্নের উত্তর থাকে। তুই যা বলিস এমনিতেও কেউ বোঝে না, আর বোঝে না বলেই তোকে অনেক সম্মান করে। আদি বলে, এগুলো তো আমি নিজেও বুঝি না। আয়ান বলে, চুপ, এটা আর কখনো বলবি না, এটা আমাদের বাপ বেটার সিক্রেট, এটা যেন আর কেউ না জানে। কখনো যদি আটকে যাস তাহলে বলবি, আই ক্যান ডিল প্রিমিটিভ মাইন্ডস লাইক ইউ। আদি এটা মুখস্থ করে নেয়। কি এখন বুঝতে পারছেন? আসলে আদি সেই চাওয়ালাকে দিয়ে তার স্কুলের পরীক্ষার প্রশ্ন লিক করায়, যেন আদি স্কুলের পরীক্ষায় ফুল মার্কস পায়। আর সে যে বিজ্ঞানের কথাবার্তা বলে সেগুলিও আয়ান নিজেই মুখস্থ করিয়ে দেয়, কারণ আয়ান নিজেও বিজ্ঞান নিয়ে অনেক পড়াশোনা করছে। আদি আয়ানের শেখানো কথাগুলোই মুখস্থ বলে যায়, সে কি বলছে তা সে নিজেও বোঝে না। এভাবেই আয়ান সবকিছু খুব সুন্দর করে তার ছেলের জন্য সেট করে দিয়ে যাচ্ছে। এখন আপনাদের পরিচয় করেই দিই এই গল্পের খুব গুরুত্বপূর্ণ আরও দুটো চরিত্রের সাথে। এই হচ্ছে কেশব, সে আয়ানদের এলাকার এমপি, আর এই হচ্ছে অনুজা, সে কেশবের মেয়ে। কেশব চায় অনুজাও তার মতো পলিটিক্সে আসুক, অনুজাও সেই জন্য কাজ করছে। একদিন অনুজা আর কেশব আয়ানের বাড়িতে যায়। সে আদির খুব প্রশংসা করতে থাকে। কারণটা আপনাদের বলি, আদিকে তার এলাকার সবাই খুব সম্মান আর বিশ্বাস করে। এখন যদি তারা আদিকে কোনোভাবে তাদের পলিটিক্যাল পার্টির সাথে কানেকশনে রাখতে পারে তাহলে তাদের ভোট বাড়বে। তাই বাপ বেটি দুজনই এসেছে আদিকে তাদের ফেভারে রাখার জন্য। এছাড়াও তাদের আরেকটা গোপন উদ্দেশ্য আছে, সেটাও সামনেই জানতে পারবেন। সেই দিনই গণেশ পূজার অনুষ্ঠান ছিল। তারা সবাই একসাথে গণেশ পূজার অনুষ্ঠানে যায়। মূর্তি থেকে পর্দা সরানোর পর দেখা যায় মূর্তিটা কিছুটা স্ট্যাচু অফ লিবার্টি আর গণেশের মিক্সচার করে বানানো হয়েছে। এটা দেখে এলাকার মানুষ বলে, এটা তো ধর্মের অপমান, আমাদের ভগবানের অপমান করা হয়েছে। কিন্তু আয়ান মানুষকে বুঝিয়ে দেয় যে এটা অপমান না, এটা বরং আরও সম্মান করা হয়েছে। অনুজা খেয়াল করে আয়ান কিভাবে এত সেন্সিটিভ একটা টপিক খুব সহজেই হ্যান্ডেল করে ফেলেছে। সবাই পূজার অনুষ্ঠানে খুব মজা করে আর আনন্দ করে। হঠাৎ আয়ান দেখে কেশব আদিকে কোলে নিয়ে নাচানাচি করছে। এটা দেখে আয়ানের খুবই ভালো লাগে। অনুষ্ঠানের শেষে অনুজা আয়ানকে গাড়িতে করে নিয়ে যায়। গাড়িতে ওঠার পর অনুজা জানায় তার কাছে একটা রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে, যেটার মূল্য 16,000 কোটি টাকা। কথা বলতে বলতে তারা তাকে অফিসে নিয়ে যায়। অনুজা আয়ানকে তার ড্রিম প্রজেক্টটা দেখায়। আয়ান আর আয়ানের পরিবার যেখানে থাকে সেই জায়গায় সবাই তাদের মতোই গরিব আর নিচু জাতের মানুষ। অনুজা চায় সেখানে সব বিল্ডিং ভেঙে একদম নতুন করে সবকিছু ডেভেলপ করবে। এক কথায় সেখানে তারা নতুন করে আরেকটা সোসাইটি গড়ে তুলবে, যেখানে 2টা হাসপাতাল আর 2টা স্কুলের ব্যবস্থা থাকবে। এসব শুনে আয়ান কনফিউজড হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, সবই তো বুঝলাম, কিন্তু এইগুলি আপনি আমাকে বলতেছেন কেন? অনুজা জানায় এই প্রজেক্টে সরকারি পারমিশন আছে, কিন্তু সেই এলাকার লোকেদের পারমিশন নেই। তারা কেউই তাদের জায়গা ছাড়তে চাইছে না। যেহেতু এলাকার সবাই আদিকে খুব সম্মান আর বিশ্বাস করে, তাহলে যদি আদি
বলে তাহলে অনেকেই তার কথা মেনে নিতে পারে। সবাই তো মনে করে আদি খুব জিনিয়াস আর খুব বুদ্ধিমান মানুষ, সে যা বলে তা তো সঠিক হবেই। আয়ান এই কথা শুনে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিন পর থেকেই অনুজা আর কেশব তাদের পলিটিক্যাল পার্টি নিয়ে তাদের এই কার্যক্রম শুরু করে দেয়। তারা এলাকায় সমাবেশ আয়োজন করে আর সেই সমাবেশে অনেক মানুষজন আসে। আদিকে তারা সেই সমাবেশে স্পেশাল গেস্ট হিসেবে রাখে। আদি মঞ্চে উঠে খুব কনফিডেন্টলি ভাষণ দিতে থাকে। সে বলতে থাকে, কতদিন আপনারা এই ডাস্টবিনের মধ্যে থাকবেন? ডাস্টবিনে থেকে থেকে আমাদের এতটাই অভ্যাস হয়ে গেছে, এখন আমরা পরিবর্তন দেখলেই ভয় পাই। এরকম আরও অনেক ভারী ভারী কথা বলতে থাকে। আসলে এই কথাগুলি ঠিক আগের দিন রাতেই আয়ান তাকে মুখস্থ করিয়ে দিয়েছিল। এমনকি আদির কানে যে কানে শোনার মেশিনটা আছে সেটার ভেতরেও আয়ান একটা ব্লুটুথের ব্যবস্থা করে রেখেছে। যদি কখনো আদি তার স্পিচ ভুলে যায় তাহলে সে যেন তাকে মনে করিয়ে দিতে পারে। আদির এই বজ্রকণ্ঠের ভাষণ শুনে এলাকার সবাই খুব খুশি হয়ে যায়। অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত সাংবাদিকরা অনেকেই বেশ বড় যুগ বিয়োগের অঙ্ক নিয়ে তাকে প্রশ্ন করতে থাকে, যেমন 2943 যোগ 5843 যোগ করলে কত হয়, 1,32,202 এর সাথে 97 গুণ করলে কত হয়। আদি সব কিছুরই সঠিক উত্তর দিতে পারছিল, কারণ ওই যে আয়ান ব্লুটুথের মাধ্যমে নিজের মোবাইলে সবগুলি অঙ্ক করে তাকে বলে দিচ্ছিল। সেই অনুষ্ঠানের পর এলাকার সবাই অনুজার প্রজেক্টের জন্য রাজি হয়ে যায়। সবাই তাদের প্রজেক্টে সম্মতি দিয়ে দেয়। এলাকার ভেতর বাইরে সব জায়গায় আদির পপুলারিটি বাড়তে থাকে। আদির নামে আয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এগুলিও খুলে। এগুলিতেও তার খুব দ্রুত ফলোয়ার বাড়তে থাকে। বাই দ্য ওয়ে, আমাদেরও একটা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি আছে, ফলো করে দিন, তাহলে আমরা বেটার কানেক্টেড থাকতে পারবো। তো একদিন রাতের বেলা আয়ান ওঝার সাথে একটু একান্তে সময় কাটানোর জন্য আদিকে একটা বাহানা দিয়ে বাইরে বের করে দেয়। আর এখনই খুব শকিং একটা ঘটনা ঘটবে, দেখতে থাকুন। আদি তার 3 চাকার সাইকেল নিয়ে এলাকার গলি দিয়ে ঘুরতে থাকে। তখন এসে দেখতে পায় তার বান্ধবী সায়েলির বাসায় তার মা তাকে পরীক্ষার নাম্বার নিয়ে বকাঝকা করছে, কারণ সে 50-এর মধ্যে মাত্র 20 পেয়েছে। আদিকে দেখে তার মা জিজ্ঞাসা করে, তুই কত পেয়েছিস? আদি জানায় সে 50-এ 85 পেয়েছে। এটা শুনে সায়েলির মা তাকে আরো বেশি বকাঝকা করতে থাকে। একটু পর সায়েলির মা তাকে মারতে মারতে তাকে ঘর থেকেই বের করে দেয়। সায়েলি গিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে এক কোনায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। আদিও তার পিছু পিছু যায়, কারণ সায়েলি তার অনেক ভালো বন্ধু। সে গিয়ে সায়েলিকে নিচে নেমে যেতে বলে, কিন্তু সায়েলি তাকে দেখেই রেগে যায়। কারণ যত যাই হোক, আসলে আদির কারণেই সায়েলি বেশি মার খেয়েছে। এই কারণে আদির উপর তার অনেক রাগ হচ্ছে। সায়েলির মন ভালো করার জন্য সে বলে, সায়েলি তুই তোর মাকে বল পরের পরীক্ষায় তুই 50-এ 40 পাবি, আমি ব্যবস্থা করে দেব। সায়েলি তাকে জিজ্ঞাসা করে, কিভাবে ব্যবস্থা করে দিবি? তখনই আদি তার সিক্রেটটা শেয়ার করে ফেলে। সে বলে সে আসলে জিনিয়াস ফিনিয়াস কিছুই না। পরীক্ষার আগে তার বাবা তাকে প্রশ্ন এনে সলভ করে উত্তর মুখস্থ করিয়ে দেয়। সবকিছুই তার বাবা করিয়ে দেয়। সায়েলি তো সব শুনে আকাশ থেকে পড়ে। সে সায়েলিকে প্রমিস করে পরের পরীক্ষায় সে প্রশ্ন পেলে সায়েলির সাথে সেগুলো শেয়ার করবে। আর তাকেও প্রমিস করতে বলে এই সিক্রেটটা যেন সে কাউকে না বলে। কিন্তু তখনই সায়েলির বাবা সেখানে চলে আসে। সে প্রমিস না করেই সেখান থেকে চলে যায়। এখন তো আদি অনেক টেনশনে আছে, যদি শাওলি কাউকে বলে দেয় তাহলে তো একদম সর্বনাশ হয়ে যাবে। পরদিন সকালে সে তার বাবাকে বলে, বাবা আমরা আমাদের সিক্রেটগুলি আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারি না? এটা শুনেই আয়ান সাথে সাথে দরজা লাগিয়ে দেয় আর আদিকে জিজ্ঞাসা করতে থাকে সে কাউকে বলে দিয়েছে কিনা। কিন্তু আদি কিছুই স্বীকার করে না। সে বলে সে জাস্ট এমনি জানার জন্য জিজ্ঞাসা করছে। আয়ান বলে ভুলেও কোনোদিন এটা কাউকে শেয়ার না করতে। এটা এমনই সিক্রেট যে আজ অবধি আদির মাকেও সে বলেনি, সুতরাং সবসময় সাবধান থাকতে। আদি ভাবে সায়েলিকে তো সেসব বলে দিয়েছে, এখন এটা কিভাবে ঠিক করা যায়। তাই সে বাসে যাওয়ার সময় সায়েলিকে বলে গতকাল তার মন ভালো করার জন্য সে মিথ্যা কথা বলে দিয়েছে। তখন সায়েলি বলে তাহলে বল 137-এর সাথে 26 গুণ করলে কত হয়? এবার আদি কিছুই বলতে পারে না, সে ধরা পড়ে যায়। তাই সে বলে আচ্ছা কাউকে বলিস না, আমি প্রশ্ন পেলেই তোর সাথে শেয়ার করব। ক্লাসের মাঝে যখন টিচার ছিল না তখন সায়েলি সবার সামনে গিয়ে বলে আমাদের মাঝে সবচেয়ে ভালো যে অঙ্ক করতে পারে তাকে আমি চকলেট দেব। সবাই আদিকে গিয়ে শুরু করতে বলে। এতে আদি খুব অপমানের মধ্যে পড়ে যায়। কিছুই বলতে না পেরে সে বাথরুম পেয়েছে বলে বাইরে চলে যায়। সায়েলি তার দিকে তাকিয়ে হাসতে থাকে। স্কুল থেকে ফেরার সময়ও আদি আর সায়েলির সাথে বসে না। সায়েলি তার কাছে এগিয়ে গেলে আদি তাকে অ্যাভয়েড করতে থাকে। তখন সায়েলি বলে প্লিজ রাগ করিস না, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। কিছুদিন পর কেশবের পলিটিক্যাল পার্টির উদ্যোগে এলাকায় আরেকটা সমাবেশ হয়, যেখানে আদির বক্তৃতা দেওয়ার কথা। আদিকে নিয়ে যাওয়ার সময় সে বারবার থেমে যাচ্ছিল। সে কিছুতেই স্টেজে যেতে চাইছিল না। তার বাবা কি হয়েছে জিজ্ঞাসা করলে সে জানিয়ে দেয় যে তাদের সিক্রেটটা সে সায়েলিকে জানিয়ে দিয়েছে। সেই দিনই বিকেলবেলা আয়ান সায়েলিকে একা সাথে ডেকে নিয়ে যায়। সে সায়েলিকে একটা বার্গার দিয়ে বলে তোর বাপ যেখানে চাকরি করে আমি তার সিনিয়র, এটা জানিস? আসলে সায়েলির বাবা অরবিন্দের ইনস্টিটিউটে একটা পিওনের পোস্টে চাকরি করত, যেটা আয়ানের থেকে অনেক ছোট পোস্ট। আয়ান সায়েলিকে বলে আমি চাইলেই তোর বাবাকে চাকরি থেকে বের করে দিতে পারি, এটা জানিস? আর চাকরি গেলে রোজ রাতে বব আঙ্কেলের মতো তোর মাকে আর তোরকে বেল্ট দিয়ে পিটাবে। এটা শুনে সায়েলি ভয় পেয়ে যায়। সে বলে সে কখনো কাউকে কিছু বলবে না, সেজন্য তার বাবাকে চাকরি থেকে বের না করে দেয়।
কিন্তু তবুও আয়নের টেনশন বাড়তে থাকে। যত দিন যাচ্ছে সিচুয়েশন সামলানো আয়নের জন্য তত কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, এবার একটু ডাক্তার অরবিন্দের টাইমলাইনে আসি। সে বছরের পর বছর ধরে যেটা নিয়ে গবেষণা করছে আর সরকারের কাছ থেকে এত এত টাকা নিয়ে ইনস্টিটিউট চালাচ্ছে, সেটার ফলাফল আজ হাতে আসবে। সবাই এটা নিয়ে বেশ চিন্তায় আছে। ইনস্টিটিউটের বাইরে সাংবাদিক, নিউজ মিডিয়া সবাই ভিড় করে আছে। এতদিনের গবেষণার ফলাফল নিউজে পাবলিশ করা হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফলাফল আসে নেগেটিভ। ডাক্তার অরবিন্দ এতদিন ধরে বলে আসছিল যে স্পেসে ছোট ছোট এলিয়েনের মতো প্রাণী আছে যারা মিটিওরিয়েটে করে পৃথিবীতে নেমে আসে, আর এইগুলির গবেষণার জন্যই সরকার এর পিছনে কোটি কোটি টাকা ফান্ডিং করেছে। কিন্তু ফলাফল আসে যেমন কোনো প্রাণীই নেই যারা মিটিওরিয়েটে করে পৃথিবীতে নেমে আসে। ডাক্তার অরবিন্দ অনেক টেনশনে আছে। যদি এটা নিউজে পাবলিশ হয়ে যায় তাহলে সরকার তার সব ফান্ডিং বন্ধ করে দেবে, আর সেই সাথে তার ইনস্টিটিউটটাও তো বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য সে একটা ভুয়া রিপোর্ট প্রিন্ট করে আর তার এক সহকর্মীর সাথে মিলে ঠিক করে ভুয়া রিপোর্টটাই পাবলিশ করবে যেন ইনস্টিটিউটটা বন্ধ না হয়ে যায়। আয়ান কোনোভাবে এটা বুঝে যায়। অরবিন্দের উপর আয়ানের আগে থেকেই অনেক ক্ষোভ ছিল, কারণ আদির ভর্তি পরীক্ষার সময়ের ঘটনাটার কথা ভুলে গেছেন। সে সময় কিন্তু সে বলেছিল সে আদিকে ভর্তির জন্য রিকমেন্ডেশন দেয়নি, সে জাস্ট পিছু ছাড়ানোর জন্য কথা বলে দিয়েছে। আর এই কারণে এখনও আয়ানের মনে অরবিন্দের জন্য অনেক ক্ষোভ জমে আছে। আয়ান ভাবে এই সুযোগে সে একটা প্রতিশোধ নেবে। সে পুরো ব্যাপারটা ইনস্টিটিউটের আরেকজন সায়েন্টিস্টকে জানিয়ে দেয়। আর এদিকে অরবিন্দ সব সাংবাদিকদেরকে ডেকে জানাচ্ছে আসলেই মহাকাশে ব্যাকটেরিয়ার মতো ছোট ছোট এলিয়েন আছে, আর সেগুলো মিটিওরিয়েটে করে পৃথিবীতে নেমে আসে। আর তার সেই ভুয়া রিপোর্টের ফলাফল সাংবাদিকদের বলতে থাকে। তখন একজন কর্মচারী এসে জানায় সরকার থেকে অর্ডার এসেছে এই কনফারেন্সটা বন্ধ করে দিতে। অরবিন্দ টেনশনে পড়ে যায়। সে সাথে সাথে কনফারেন্স ছেড়ে বাইরে বের হয়ে যায়। পরদিনই ইনস্টিটিউটের অন্য সায়েন্টিস্টরা অরবিন্দকে ফ্রড বলে কথা শোনাতে থাকে। তারা বলে আপনার প্রজেক্ট ফেল হতেই পারে, কিন্তু আপনি ভুয়া রিপোর্ট দেখিয়ে তা সত্য বলে চালাতে চাইছেন, এটা এক ধরনের বড় অপরাধ। ব্যাপারটা জানাজানি হলে তার আরও প্রমাণ হবে। সবাই জানার আগে সে যেন একটা ব্যক্তিগত কারণ দেখিয়ে রিজাইন করে ফেলে। অরবিন্দ তাদের কথা মতো ব্যক্তিগত শারীরিক সমস্যার কথা বলে রিজাইন করে ফেলে। আর এইখানেই হয় একটা বিশাল সমস্যা। আপনারা যারা বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে বেশ ভালো জানেন তারা এই ঘটনাটাকে খুব ভালো মতো রিলেট করতে পারবেন। যেহেতু অরবিন্দের এখন চাকরি নেই, সে এখন কাজ না থাকায় আদির স্কুলে এসেছে। আগেই বলেছি এই স্কুলের সাথে অরবিন্দের একটা স্পেশাল কানেকশন আছে, কারণ তার নামে এই স্কুলে একটা ল্যাবরেটরি পর্যন্ত আছে। স্কুলে এসে জানতে পারে এই স্কুলে আদি নামের একটা খুব জিনিয়াস ছেলে আছে, যে সাথে সাথে তার সাথে দেখা করতে চায়। টিচাররা আদিকে তার সাথে দেখা করার জন্য সেই ল্যাবে পাঠিয়ে দেয়। অরবিন্দ তাকে বেশ সাধারণ কয়েকটা প্রশ্ন করতে থাকে, আর আদি তার সেই ধরাবাঁধা মুখস্থ কথাগুলি বারবার রিপিট করতে থাকে। অরবিন্দ তাকে জিজ্ঞাসা করে নিউটনের গতির তৃতীয় সূত্রটা বলো তো দেখি। সে বলতে থাকে আপনি কি জানেন শুক্র গ্রহের বাতাসের চাপ পৃথিবীর প্রায় 8 গুণ? তুমি কি জানো শুক্র গ্রহের একদিন পৃথিবীর চেয়ে 1 বছরের চেয়ে বেশি? সে প্রশ্ন করে একটা আর আদি উত্তর দেয় আরেকটা। অরবিন্দ বুঝে যায় যে এই ছেলে আসলে কিছুই বোঝে না। এদিকে আয়ান স্কুলে আসে আদির খোঁজ নেওয়ার জন্য। এসে জানতে পারে তাকে অরবিন্দের সাথে কথা বলার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এটা শুনেই তো আয়ানের মাথায় বাস। সে তাড়াতাড়ি দৌড়ে ল্যাবে আসে। এসে আদিকে বাইরে চলে যেতে বলে। অরবিন্দ বলে তোমার ছেলে নাকি জিনিয়াস, তার নমুনা দেখলাম একটু আগে। আয়ান বুঝে যায় সে ধরা খেয়ে গেছে। সে সাথে সাথে তাকে রিকোয়েস্ট করতে থাকে এই কথা যেন সে কাউকে না বলে, তাহলে আদির ভবিষ্যৎ একদম নষ্ট হয়ে যাবে। সে তাকে উল্টা ধমক দিয়ে বলে তুমি যেটা করতেছো এটা রীতিমতো একটা অপরাধ। আয়ান তখন তাকে বলে যদি তার এই সিক্রেটটা সে কাউকে না বলে তাহলে ইনস্টিটিউটে তার চাকরিটা সে ফেরত আনার ব্যবস্থা করে দিতে পারবে। অরবিন্দ এটা শুনে অবাক হয়ে যায়, তবে যাই হোক সে রাজি হয়ে যায়। সেই দিন আয়ান সারা রাত ঘুমায় না। সে সারা রাত বসে বসে চিন্তা করে কিভাবে কি করবে। পরদিন সকালে এসে চলে যায় অনুজার কাছে। সে অনুজাকে বলে যে আদির অনেক মন খারাপ, কারণ আদি অরবিন্দকে অনেক ফলো করে। সে তার এক কথায় ভক্ত। তার চাকরি চলে যাওয়ায় আদি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আদিকে তাদের সভা সমাবেশে ফিরিয়ে আনতে হলে অরবিন্দের চাকরিটা ফেরানোর ব্যবস্থা করতে হবে। অনুজা জানায় সে চেষ্টা করে দেখবে। রাতে এসে আয়ান আদিকে আর একটা ভাষণ মুখস্থ করতে দেয় পরবর্তী সমাবেশে বলার জন্য, কিন্তু আদি কোনোভাবেই সেটা মুখস্থ করে উঠতে পারছিল না। আয়ান এটা দেখে অনেক রেগে যায়। সে আদিকে বকাবকি করতে শুরু করে। ছোট্ট আদি মন খারাপ করে আবার চেষ্টা করতে লেগে যায়। এরপর থেকেই আদির মানসিক সমস্যা শুরু হয়। সে দেখতে থাকে সব জায়গায় মানুষ তাকে নানা রকম বিজ্ঞান নিয়ে প্রশ্ন করছে, আর সে কিছুই বলতে পারছে না। বারবার তার মাথায় শুধু এসবই ঘুরতে থাকে। পরদিন যখন সমাবেশের স্টেজে ভাষণ দিতে ওঠে সে খুব ভয়ে ভয়ে কথা বলতে শুরু করে। সে এতটাই ঘাবড়ে যায় সে ঘামতে শুরু করে। অন্য বিল্ডিং থেকে ব্লুটুথের মাধ্যমে আয়ান তাকে সবকিছু বলেই দিচ্ছিল, কিন্তু আদি সেগুলো শুনেও ঠিকমতো বলতে পারছিল না, কারণ সে অনেক ঘাবড়ে ছিল। তার মাথায় এতটাই চাপ চলে আসে যে একটু পর সে আর কিছু বলতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নিয়ে আসা হয়। আদি বাসায় এসেও অসুস্থ হয়ে পড়ে থাকে। আয়ান এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনুজার কেশবকে গিয়ে বলে আসলে আদি অরবিন্দ স্যারের কথা চিন্তা করেই একদম অসুস্থ হয়ে গেছে। অরবিন্দ স্যারই হলো তার একমাত্র আইডল।
তখন কেশব বলে, আচ্ছা ঠিক আছে, আমি তার চাকরি ফেরানোর ব্যবস্থা করছি, তুই তোর ছেলেকে সুস্থ কর। মানুষকে আমাদের প্রজেক্টের পক্ষে রাখার জন্য এখন তোর ছেলেকেই দরকার। আয়ান অফিসে বসে বসে একটা ছবির দিকে তাকিয়ে থাকে। এই ছবিটারও একটা আলাদা গল্প আছে, সেটাও সামনে জানতে পারবেন। যাই হোক, কেশব মিনিস্টারদেরকে বলে অরবিন্দের চাকরিটা ফিরিয়ে দেয়, কিন্তু এতে অন্য সায়েন্টিস্টরা মোটেই খুশি হচ্ছিল না। তাদের সাথে অরবিন্দের কথা কাটাকাটি হচ্ছিল। কথায় কথায় সেই সায়েন্টিস্ট, যাকে আয়ান ভুয়া রিপোর্ট দেখিয়ে সব জানিয়ে দিয়েছিল, সে অরবিন্দকে বলেই দেয় সে এসব নিজে খোঁজাখুঁজি করে বের করেনি, বরং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আয়ানই তাকে সব জানিয়েছে। এটা শুনে তো অরবিন্দ আরেক ধাক্কা খায়। সে এতদিন ভেবে এসেছিল অন্য সায়েন্টিস্টরা হয়তো তাদের উপর নজরদারি করে সবকিছু জেনে গিয়েছে, কিন্তু আসলে যে সবকিছুর মূল আয়ান নিজে, এটা জানতে পেরে সে রেগে গিয়ে সবকিছু একটা চিঠি লিখে কেশবকে জানিয়ে দেয়। আর চিঠি পেয়ে কেশব সাথে সাথে আয়ানকে ডেকে নিয়ে নানা রকম গালাগালি করতে থাকে। সে বলে, তোর ছেলের ভরসায় 15,000 মানুষ নিজেদের জায়গা প্রজেক্টে দিয়ে বসে আছে, আর তুই ছি, এটা যদি একবার লিক হয় আমার প্রজেক্ট তো যাবেই, তোর নিজের ছেলের ফিউচার কি হবে একবার ভেবে দেখেছিস? সে আয়ানকে থ্রেট দেয় নেক্সট সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, যদি সেই সমাবেশে আদি ঠিক মতো কথা বলতে না পারে আর কোনোভাবে এই কথা লিক হয়, তাহলে সে বাপ বেটা দুজনকেই মেরে মাটিতে পুঁতে ফেলবে। আয়ানের পুরো দুনিয়া এখন অন্ধকার, সব দিক থেকে তার সিচুয়েশন সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় শাইলির বাবা তাকে ডাক দিয়ে বলে, কিরে বাপ বেটা মিলে সারা দুনিয়াকে বোকা বানাচ্ছিস? সে কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে জানায় শাইলির কাছ থেকে পরীক্ষার আগেই সে কোয়েশ্চেন পেপার পেয়েছে। শাইলিকে দুটো চর দিতেই সে সব বলে দিয়েছে। সেও তাকে থ্রেট দেয় সে সবাইকে সব জানিয়ে দেবে। সাথে সাথে আয়ান রেগে ওঠে, সে তার কলার ধরে বলে, আমার পেছনে কে আছে জানিস? এমপি কেশব, এমপি। একবার ফোন করলে তোর গোষ্ঠী শুদ্ধ গায়েব করে দিবে, চুপচাপ থাক, ভালো থাকবি। এটা শুনে সেও অনেক ভয় পেয়ে যায়। আয়ান বাসায় ফিরে দেখে আদি কান্নাকাটি করে ভাষণ মুখস্থ করার অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে পারছে না। নিজের ছেলের এই অবস্থা দেখে আয়ানের নিজেরই খারাপ লাগতে থাকে। সে বুঝতে পারে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। ছোটবেলা হয়তো সে পেরে গেছে, কিন্তু যত বড় হচ্ছে তত আর অভিনয়টা মানিয়ে নিতে তার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। এই ছোট ছেলেটার উপর দিয়ে যে কি পরিমাণ মানসিক চাপ যাচ্ছে সেটা সে এবার রিয়েলাইজ করতে পারে। আস্তে আস্তে আদি পাগলের মতো হয়ে যায়। সে ঘরের ভিতর ঘুরে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আগের সমস্ত মুখস্থ করা স্পিচ সব মিক্স করে একসাথে সব বলতে থাকে। এবার আয়নের দুনিয়া পুরো অন্ধকার হয়ে যায়। সে তার নিজের স্বপ্নকে বাস্তব করতে গিয়ে নিজের ছেলেকেই অসুস্থ করে তুলছে। এদিকে আদি কিছুই মনে রাখতে না পেরে নিজের মাথা আলমারিতে মারতে শুরু করে। তখনই ওঝা বাসায় আসে। আয়ান ওঝাকেও এতদিনের সব সিক্রেট জানিয়ে দেয়। এটা শুনে ওঝা রাগ করে আয়ানকে বলতে থাকে, তোর চেয়ে আমি একটা মদখোরকে বিয়ে করলে ভালো করতাম, অন্তত তোর চেয়ে ভালো বাপ তো হতো, নিজের ছেলেকে এভাবে বিক্রি করে খাইতো না। পরদিন আয়ান আদি আর ওঝাকে নিয়ে অরবিন্দের সাথে দেখা করতে যায়। অরবিন্দ আসলে আয়ান তাকে সেই ছবিটা দেখিয়ে বলে, ছবিটা দেখছেন, এই যে এই ছবিটা, গ্লোবাল আর্থ কনফারেন্সে এই ছবিটা পুরস্কার পেয়েছিল। এই ছবিটাতে যে মহিলাটা আছে সেটা আমার মা। আমার মা আমার বাবার সাথে খেতে কাজ করত। একদিন আমাদের গ্রামে একটা বিদেশি ফটোগ্রাফার আসে। সে আমাদের গ্রামের সবাইকে বলেছিল যার ছবি সবচেয়ে সুন্দর আসবে তাকে 10,000 টাকা দেবে। টাকার কথা শুনে আমার বাবা আমার মাকে নিয়ে যায়। ফটোগ্রাফার আমার মায়ের ছবিটা তুলে জানায় যে ছবিটা তার পছন্দ হয়নি, তার আরেকটু অসুস্থ আর রুগী দেখতে লাগে এমন কাউকে লাগবে। তার 15 দিন পর আমার বাবা আবার আমার মাকে সেই ফটোগ্রাফারের কাছে নিয়ে যায়। এবার ফটোগ্রাফারের ছবিটা অনেক পছন্দ হয়েছিল, কারণ তার ওজন প্রায় 10 কেজি কমে গিয়েছিল। 2 মাস পরে শুনতে পারি এই ছবিটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে $2 লাখ পেয়েছে। আর তারপর সেই ফটোগ্রাফার 10,000-এর জায়গায় আমার বাবাকে 20,000 টাকা দিয়ে দেয়। কিন্তু ততদিনে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছিল। তখন আমার মা ছিল প্রেগনেন্ট, আর সেই 10,000 টাকার জন্য আমার বাবা আমার মাকে রীতিমতো না খাইয়ে রাখে। যাই হোক, এই 20,000 টাকা পাওয়ার পর আমার কখনো আর বাবার সাথে খেতে কাজ করতে হয়নি। আমি স্কুলে ভর্তি হতে পেরেছিলাম। আমার মা তার জীবন দিয়ে আমার পড়াশোনার খরচ দিয়ে গিয়েছিল। যখন আমি জানতে পারি আমার ছেলে পড়াশোনায় মোটেই ভালো না, আমার মনে হয়েছিল আমার ছেলেও হয়তো আমার মতো সেই কুলি মজুরের জীবনে ফিরে যাবে। তখন আমি আর কন্ট্রোল করতে পারিনি স্যার। সবকিছু শুনে একদম ঝামেলা থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার জন্য অরবিন্দ তাকে একটা বুদ্ধি দেয়। কি বুদ্ধি সেটা সামনেই জানতে পারবেন। সে আদিকে নিয়ে কয়েকজন সাংবাদিককে ডাকে আর বেশ কিছু ছবি আর ভিডিও করে। ভিডিওতে সে আদির বুদ্ধিমত্তার খুব প্রশংসা করে আর তাকে ভালো কোনো জায়গায় পড়াশোনা করার জন্য চলে যাওয়া উচিত বলে জানায়। আর এটাও জানায় আদিকে যেন আর কখনো মিডিয়ার সামনে নিয়ে না আসে, কারণ এতে তার মানসিক স্বাস্থ্যের সমস্যা হচ্ছে। যথারীতি কিছুদিন পর কেশবের সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সমাবেশ শুরু হয়, যেখানে আদির ভাষণ দেওয়ার কথা ছিল। আদি স্টেজে ওঠে, কিন্তু এবার আয়ান তাকে ব্লুটুথের মাধ্যমে কিছু বলে দেয় না। সে শুধু তাকে জানিয়ে দেয় যে তার মাথায় যা আসে সে যেন তাই বলে। আদি স্টেজে উঠেই বলতে শুরু করে, আমি সত্যি বলতে কিছুই জানি না। আমি যতটুকু জানি সবকিছুই আমার বাবার জন্য। আজ আমি এখানে আছি শুধুমাত্র আমার বাবার জন্য।
উপস্থিত সবাই মনে করে সে তার বাবার প্রশংসা করছে। আসলে ছেলেমেয়েরা সফল হলে সবার প্রথম নিজের বাবা মায়ের প্রশংসা করে। সবাই বলতে শুরু করে, আরে বাচ্চাটা কত ভালো, নিজের প্রশংসা না করে নিজের বাবা মায়ের প্রশংসা করছে। সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করে। এরপর আয়ান আদিকে নিয়ে অনেক দূরে তার ছেলেবেলার গ্রামে চলে যায়। তারপর আদিকে তারা সেখানেই একটা সাধারণ স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর এখানে আসার আগে তার প্রজেক্টে হেল্প করার জন্য অনুজাও তাকে অনেক টাকা দিয়েছিল। আর সেই টাকাগুলি দিয়েই আয়ানের জীবন বেশ ভালোভাবেই চলতে থাকে। আর এইভাবেই শেষ হয়ে যায় সিরিয়াস ম্যান সিনেমাটার গল্পটা। আর আপনি কি জানেন ইংল্যান্ডের রানী একবার ইন্ডিয়ান এক চাকরের সাথে অন্যরকম একটা সম্পর্ক গড়ে তুলেছিল? এটা সম্পূর্ণ সত্য ঘটনা। যদি হাতে সময় থাকে তাহলে ডান পাশের এই ভিডিওটাতে ক্লিক করে এখনই সেটা দেখে নিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ।